সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা সবাইকে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের জানার আছে অনেক কিছু অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা বন্ধু, পরিবেশ সুন্দর রাখতে এবং সবাই স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকার জন্য আমাদেরকে পরিবেশ সুরক্ষায় সচেতন হতে হবে। সে মিলেমিশে থাকতে হবে প্রাণী ও প্রকৃতির সমাবেশ। প্রিয় শ্রোতা বন্ধু, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠানের পর্ব বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি রোজিনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, কক্সবাজারের জনগোষ্ঠীর জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি সোমবার সকাল 10:30 প্রচারিত হচ্ছে। শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। এই অনুষ্ঠান রেডিও সেট এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে এবং ইউটিউব থেকেও এই অনুষ্ঠান আপনারা পরবর্তীতে শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, ঘর পরিষ্কার রাখতে অনেকেই ঘরের বর্জ্য মানে এই যে ঘরবাড়ির ময়লা আবর্জনা ঢিল দিয়ে বাইরের রাস্তায়, ড্রেনে, না হয় পলিথিনে ভরে বাইরে ফেলে দেয়। আমরা তো একবারও ভেবে দেখছি না যে বের হলেই এই ময়লা আবর্জনা তো আমাদেরই গায়ে লাগবে, আমরা হাঁটার সময় আমাদের পায়ে লাগবে, আমাদের নিজেদেরকেই তো নোংরা করবে। এছাড়া মশা ও পোকামাকড় এই ময়লা আবর্জনা থেকে সৃষ্টি হয়ে যে ঘরের ভেতরেও আক্রমণ চালাচ্ছে, সেটিও তো আমাদের জন্য ক্ষতিকর। আরও আছে, এই বৃষ্টির পানির সাথে প্লাস্টিক ও পলিথিনের জিনিস ভেসে যাচ্ছে সমুদ্রের পানিতে। এর ফলে মাছ ও জীববৈচিত্র্যের কী অবস্থা হচ্ছে আমরা তো তাও জানি না। এই ধরনের আবর্জনা থেকে যে পরিবেশ দূষিত হয়, তা থেকে বাড়িকে বসবাসযোগ্য রাখতে এবং এই জন্য আমাদের কী করা প্রয়োজন তা নিয়েই আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আলোকপাত করব। আর আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের একজন কিশোর বন্ধু আপ্তাহি। আমরা প্রথমে যাচ্ছি আমাদের আজকের কিশোর বন্ধুর কাছে। আপ্তাহি, তোমার কাছে প্রথমেই একটু জানতে চাই যে কক্সবাজারে প্রতিদিন যে পরিমাণ পলিথিনের ব্যাগ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, তার জন্য ঘর থেকে বের হলে কিন্তু এই যে দুর্গন্ধ ছড়ায়, এরপর মশা ও পোকামাকড় জন্ম নিচ্ছে, ড্রেন রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? তো এই ময়লা আবর্জনা যদি ঘরের বর্জ্য ব্যবস্থাপনায় তোমাদের মতো যারা কিশোর কিশোরী আছো, তোমরা আসলে কী ধরনের পরিবর্তন আনতে পারো? ধন্যবাদ। কক্সবাজারে প্রতিদিন পলিথিনের বর্জ্য বৃদ্ধি পাচ্ছে এবং এটি পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করার কারণে আমাদের কক্সবাজারে দুর্গন্ধ বৃদ্ধি পাচ্ছে, মশা ও পোকামাকড় জন্মাচ্ছে এবং ড্রেন ও রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের কক্সবাজার পর্যটনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এবং এই পরিস্থিতি এড়াতে আমাদের মতো যারা কিশোর কিশোরী রয়েছে, তারা তাদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারে সচেতন করতে পারে। যেহেতু পলিথিন অপচনশীল, তাই আমরা পলিথিন ব্যবহার না করে বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ, যেমন কাপড়ের ব্যাগ এবং চট বা পাটের ব্যাগ ব্যবহার করতে পারি। এসব ব্যাগ যদি আমরা ব্যবহার করি এবং সকলকে সচেতন করতে পারি, তাহলে আমাদের কক্সবাজারকে বাঁচানো সম্ভব। এছাড়াও আমাদের মতো কিশোর কিশোরীরা চাইলেই তাদের পরিবারের বর্জ্য আলাদাভাবে পুনর্ব্যবহার করে অথবা রিসাইক্লিংয়ের মাধ্যমে
আলাদাভাবে সংগ্রহ করতে পারে। এছাড়াও কম্পোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন জৈব বর্জ্য সার হিসেবে ব্যবহার করা যায়। পরিবারের সদস্যদের সচেতন করা এবং আমাদের সমাজকে পরিবেশ বান্ধব গড়ে তোলা আমাদের মতো কিশোর কিশোরীদের দায়িত্ব। আমরা চাইলেই আমাদের পরিবারের সদস্যদের এবং সমাজের সকল মানুষকে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সেবাগুলো কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় তা সম্পর্কে সচেতন করতে পারি এবং এভাবেই আমরা আমাদের কক্সবাজারকে রক্ষা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপ্তাহি। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এতক্ষণ আমাদের একজন কিশোর বন্ধু বেতার শ্রোতা ক্লাবের সদস্য আপ্তাহি আল জাওয়াদ বাইতুস শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী, তার কাছ থেকে আমরা এই বিষয়ে কিছু কথা জানতে পারলাম। এবারে আমরা যাচ্ছি আমাদের অনুষ্ঠানের আজকের যিনি বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তার কাছে। চলুন শুরুতে আমরা এবার তার সাথে পরিচিত হই। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের সাথে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব কবির হোসেন, কনজারভেন্সি ইন্সপেক্টর, কক্সবাজার পৌরসভা। জি জনাব কবির হোসেন, আপনাকে আমাদের সকল শ্রোতা বন্ধুর পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ বেতার কক্সবাজার। জি 107.8 জি আমরা আপনার কাছে আসছি। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন জানার আছে অনেক কিছু অনুষ্ঠান। আমাদের আজকের পর্ব বাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়। আর এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আর এই বিষয়ে আপনার যেটি জানার আছে তা নিয়ে প্রশ্ন করতে আমাদের কাছে ফোন করুন 01812771333 এই নাম্বারে। প্রতিদিন এই যে বাড়ির বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে আমাদের রান্নাঘরের সবজি, খোসা, মাছের আঁশ, বিভিন্ন খাবার তৈরি করার পর যে উচ্ছিষ্টগুলো থাকে, আবার উনুনের ধোঁয়া, ব্যবহৃত পানি, পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ, এই আবর্জনাগুলো তো জমেই থাকে। তো এরপর আরও জমা হয় মাথার চুল, স্প্রে, এই যে আমাদের ছেঁড়া ফাটা যেগুলো কাপড় থাকে সেগুলো, কাগজ, নষ্ট টেলিভিশন, মোবাইল, ভাঙা কাচের টুকরা এবং অনেক কিছু বর্জ্য। কারণ একটা বাড়িতে তো অনেক জিনিস থাকেই, সেগুলো নষ্ট হয়। তো বাড়ির এই সকল বর্জ্যকে যদি 3 ভাগে অর্থাৎ কঠিন বর্জ্য, তরল ও গ্যাসীয় বর্জ্যে ভাগ করি তবে আমরা কি দেখতে পাই? আর কক্সবাজারে তো প্লাস্টিক পলিথিনের ছড়াছড়ি, যেহেতু এটি একটি পর্যটন শহর, অনেক মানুষ আসে। মানুষের পেটের ভেতরেও কিন্তু বিভিন্ন খাবারের মাধ্যমে ইদানিং প্লাস্টিক ঢুকে যাচ্ছে। এটি তো খুবই ভয়াবহ। তো চলুন প্রিয় শ্রোতা, আমরা আমাদের আজকের অতিথির সাথে এ বিষয়ে কথোপকথনে যাই। জি, প্রথমে আপনার কাছে যেটি জানতে চাইব সেটি হলো কক্সবাজারের বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় যদি পৌরসভা থেকে নিজস্ব পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে বেতন দিয়ে সরাসরি বর্জ্য সংগ্রহ করে তা গৃহকরের সাথে যুক্ত করলে তা কি সমস্যার সমাধান হতে পারে? অর্থাৎ যেটি গৃহের একটি আয়কর দেওয়া হয়ে থাকে পৌরসভায়, তাই না? তো এটার সাথে যদি ওই বর্জ্য ব্যবস্থাপনার করটা যুক্ত করে দেওয়া যায় তাহলে কেমন হয়? এছাড়া যে খাবারই আমরা কিনতে যাই তখন কিন্তু দোকানিরা অবশ্যই একটা প্লাস্টিকের ব্যাগে করে আমাদের দেন। তো এই নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং পরিবেশ দূষণের জন্য আইনে কোন ধরনের শাস্তি জরিমানার ব্যবস্থা আছে এবং এই আইন বাস্তবায়নে জেলা প্রশাসন আরও কিভাবে উদ্যোগ নিতে পারে? ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। জি, বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্সের মধ্যে তো এমনিতে কনজারভেন্সি ফি যেটা আছে সেটা ইনভলভ আছে। জি জি দর্শকরা অবশ্যই জানতে চাইবে, আমরা তো হোল্ডিং ট্যাক্স দিচ্ছি জি প্রতি বছর জি। পৌরসভাতে। সেখানে আমাদের বাসার ময়লা নিয়মিত পরিষ্কার করা, ময়লা নিয়মিত নিয়ে যাচ্ছে না কেন পরিচ্ছন্ন কর্মীরা, সেরকম একটা প্রশ্ন থাকতে পারে। জি বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্সের মধ্যে যে কনজারভেন্সি ফিটা ইনভলভ করা আছে, জি তার জন্য আপনার রাস্তাঘাট আমরা পরিষ্কার করে দিচ্ছি। ভোর 6টা থেকে ঝাড়ু দেয় আমাদের সুইপাররা। সেগুলি আবার আমাদের ঠেলা গাড়ির মাধ্যমে, ভ্যান গাড়ির মাধ্যমে, হ্যান্ড ট্রলির মাধ্যমে আমাদের পুরুষ পরিচ্ছন্ন কর্মীরা সেগুলি কালেকশন করে ডাম্পিং স্টেশনে নিয়ে যায়। মোটামুটি আশপাশের রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য আমরা সেটা করতেছি। পৌরসভা লেভেলে বাসাবাড়ি থেকে ময়লা আবর্জনা ব্যবস্থাপনার যে বিষয়টা আপনি মাঝখানে বললেন, পৌরসভার বেতন দিয়ে
পরিচ্ছন্ন কর্মীদের বাসাবাড়ির ময়লাগুলি নিয়ে আসা যায় কিনা সেটা মনে হয় আপনি জানতে চাইছেন। জি জি, এবং সেই যে বেতনটা দিচ্ছে সেটা ওই যে পৌর করের সাথে গ্রাহকদের কি যুক্ত করা অতিরিক্ত যায়। ফি আপনি কি অতিরিক্ত মানে বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্সের মধ্যে আরো কি অতিরিক্ত ফি এটা অ্যাড করতে চাচ্ছেন, না একই ফির মধ্যে সেই সেবাটা? মানে কোনটা করলে যুক্তিযুক্ত হয়? না সেটা একটা হচ্ছে- হোল্ডিং ট্যাক্স তো আছেই, কিন্তু এই যে যেমন তারা ময়লাগুলো কোথায় ফেলবে, তখন পৌরসভা নিজস্ব অর্থায়নে সেটা কর্মী নিয়োগ করে ময়লাগুলো ফেললো, পরে সেই বেতনটা তারা গ্রাহক থেকে নিয়ে নিল। না, নিয়মটা এরকম কি করা যায়? না এরকম এটা একটু দুরূহ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেজন্য একটা সিস্টেম আছে সিটি কর্পোরেশন পর্যায়ে, একটা সিস্টেম আছে যে সেখানে পরিচ্ছন্ন কর্মীদের বেতন একটু বেশি, আচ্ছা যেহেতু তাদের বাজেটও বেশি। ওখানে বিভিন্ন ব্যবস্থাপনা আছে, পরিচ্ছন্ন কর্মীরা যে জায়গা থেকে এসে থাকা ফ্রি, বিদ্যুৎ ফ্রি, গ্যাস ফ্রি, জি। আর আমাদের পৌরসভায় পানি কি ফ্রি। করা যায়? মানে এখানে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা নিজের বাসা থেকে এসে আচ্ছা আচ্ছা, গাড়ি ভাড়া দিয়ে জি এইখানে থেকে কেউ বাসা ভাড়া নিয়ে কক্সবাজার পৌরসভাতে পরিচ্ছন্ন কর্মী হিসেবে চাকরি করে 8,000 টাকার বেতনে। আচ্ছা আচ্ছা, সেই বেতন নিয়ে 8 ঘন্টা ডিউটি করে 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সেইখানে আমাদের রাস্তাঘাট পরিষ্কার করতে, ডাম্পিং স্টেশন, জি, সেকেন্ডারি স্টেশন পরিষ্কার করতে তাদের সময়টুকু চলে যায়। আচ্ছা আচ্ছা, এর মধ্যে যদি প্রত্যেকটা বাসাবাড়ি থেকে হাউস টু হাউস ময়লা কালেকশনের বিষয়টা যদি দর্শকের চাহিদা থেকে থাকে, জি তাইলে সেখানে অতিরিক্ত ফি অবশ্যই তো দিতে হবেই। জি সেটা করা যায় আমাদের বর্তমানে জায়গা ইউডিসিজিফি প্রকল্পের মাধ্যমে জি জি, একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে করছে, যাচ্ছে জি। কক্সবাজার পৌরসভায়। আমাদের প্রতিনিয়ত ট্রেনিং প্রশিক্ষণ হচ্ছে এই বিষয়ে। কক্সবাজার পৌরসভাকে মোট একটা মাস্টার প্ল্যানে নিয়ে আসা হচ্ছে। জি। মাস্টার প্ল্যানের মাধ্যমে কক্সবাজার পৌরসভা পরিচালিত হবে। বাসাবাড়ি থেকে ময়লা কালেকশনের জন্য পর্যাপ্ত ভ্যান গাড়ি সরবরাহ, কর্মী সরবরাহ, তাদের বেতন বৃদ্ধি ইত্যাদি তারা সহযোগিতা জি, জি। করবে। অর্থাৎ আরো বাড়ানো হবে। আচ্ছা আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জি বিভিন্ন এলাকায়, আমি কনজারভেন্সি পরিদর্শক হিসেবে বিভিন্ন এলাকায় যে পরিদর্শন করি, সেখানে মহল্লা কমিটি, সমাজ কমিটি তাদের সভাপতি সেক্রেটারির মাধ্যমে ব্যবস্থাপনা করা যায়। একটা ভ্যান গাড়ি আমরা কক্সবাজার পৌরসভা থেকে দরকার হয় সরবরাহ করব। আচ্ছা, তারা বাসাবাড়ি থেকে একটা নির্ধারিত ন্যূনতম ফি নির্ধারণ করে, যাতে তাদের নিজেরাই পরিষ্কার থাকে, পরিবেশ আচ্ছা, আচ্ছা। ভালো থাকে। জি জি জি, তার জন্য এটা করা যায় ওই এলাকার কমিউনিটির আচ্ছা, মাধ্যমে। জি, মানে ওই গ্রাহক নিজেই দিয়ে দিবে। কমিউনিটির মাধ্যমে ওরা নিজস্ব ব্যবস্থা একটা কমিটি আচ্ছা, করে আচ্ছা, জি। এটা করা যায়। আমাদের সাথে একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শ্রোতা, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি এসে আজাদ উচ্চ বিদ্যালয় থেকে ফারহানা বলছি। জি। আমার প্রশ্ন হচ্ছে, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না করলে আমাদের জীবনে কোন ধরনের ক্ষতি হতে পারে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বন্ধু, সাথেই থাকুন। জি, একজন কিশোর বন্ধু জানতে চেয়েছে যে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না করলে আমাদের জীবনে কি ধরনের আসলে খারাপ পরিণতি আসতে পারে? আমরা প্রতিনিয়ত স্বাস্থ্যগতভাবে যে ঝুঁকিতে আছি, জি জি সমস্ত ঝুঁকি বলতে গেলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই জি গুরুত্ব দিতে হবে। জি, জি। বাঁচতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের প্রথম। পরিষ্কার পরিচ্ছন্নতা জি। একমাত্র ধর্মীয় পর্যায়ে ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে পরিবেশ বলেন, ঘর বলেন, কাপড় চোপড় বলেন, হ্যাঁ। নিজের স্বাস্থ্য বলেন, কিছুই ঠিক থাকে না। থাকে না। এখন আমরা যত্রতত্র ময়লা ফেলতেছি, হ্যাঁ, হ্যাঁ। আমরা নিজেদের কথা নিজেরা করতেছি, রাস্তাগুলো বন্ধ হচ্ছে, ড্রেন বন্ধ যত্রতত্র হচ্ছে। পাহাড় কাটতেছি, জি জি পাহাড় কাটা বন্ধ হচ্ছে না। পাহাড় কাটার কারণে ড্রেনগুলি একটা বৃষ্টি হলেই ভরাট হয়ে যায়। পৌরসভা অনেক টাকা খরচ করে একবার পরিষ্কার করে, জি। এরপর আরেকটা বৃষ্টি হলে আবার ভরাট হয়ে জি, যায়। জি। পৌরসভারই বা কত বাজেট থাকতে পারে? হ্যাঁ, আর শুধু তারপর যে পৌরসভা overflow কেন হচ্ছে। করবে? আমরা তো এখানকার বাসিন্দা, আমাদের সবার তো দায়িত্ব আছে। না, পৌরসভা তো করতে হবে, এটা জি। পৌরসভার দায়িত্ব পরিষ্কার দায়িত্ব করার। করে, হ্যাঁ। কিন্তু নাগরিক হিসেবে, সচেতন। পৌরবাসী হিসেবে আমাদের হ্যাঁ, দায়িত্ব হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। নিজ অবস্থান থেকে আমাদের সচেতন হওয়া, সচেতন, পাহাড় না কাটা, জি আমাদের যে অপসরণশীল ময়লাগুলি আছে, জি জি, অপসরণশীল ময়লাগুলি বলতে তো আপনারা জানেনই, প্লাস্টিক, প্লাস্টিক, তারপর বিভিন্ন টিন, ভাঙা জিনিসপত্র। পলিথিন, জি জি, এই জাতীয় বর্জ্যগুলি আমি ড্রেনের মধ্যে ওই মশারি, বালিশ জি, এবং তোষক পর্যন্ত আমি দেখেছি, আচ্ছা আচ্ছা, জি, ককসিট এগুলি পর্যন্ত দেখছি। জি, তো পৌরবাসীরা ফেলতেছে, পানি ওভারফ্লো হচ্ছে,
গাড়ি ডুবে যাচ্ছে ডুবে রাস্তায় যাচ্ছে। বৃষ্টির সময়। জি, আমরা আপনার কাছে আসছি, একজন শ্রোতা বন্ধু আছে। হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি করুন। আমি কৈশোরের অগ্রদূত বেতার সুরাকালের সদস্য থেকে বলতেছি। জি হ্যাঁ, জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। সুস্থ বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে হুম, আমাদের কোন ধরনের রোগ হতে পারে? আচ্ছা আচ্ছা, জি, আপনি আমাদের সাথেই থাকুন। জি, এই যে আসলে তার প্রশ্নটিও এই যে আসলে অনেক রোগও তো হতে পারে এই অপরিচ্ছন্নতা থেকে। জি, একটু যদি বলতেন। আমি যদিও বা ডাক্তার নই, কিন্তু একটা স্বাভাবিক আমি ধারণা। যদিও বা ডাক্তার নই, আমি জি, জি, মাঠ জি। পর্যায়ে অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা বলতে পারি, থেকে, হ্যাঁ অপরিষ্কার থাকলে জি আমাদের চর্মরোগ হয়, তারপর আমাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা হয়, দুর্গন্ধ নাক দিয়ে ঢুকলে আমাদের শরীরের ভেতরে হ্যাঁ হজম শক্তির সমস্যা হয়। হয়, হ্যাঁ হ্যাঁ আপনি যতই ভালো খাবার খান না কেন, হ্যাঁ, সেটা গন্ধ আমাদের- ঢোকার সাথে সাথে সেটা বদহজম হয়ে যাবে। জি 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 আমি প্রথম সেটা নিজেই পেশ করছি। জি। আচ্ছা, আমরা আপনার সাথে আসছি আবারও, একজন শ্রোতা আছেন, আমরা তাকে একটু নিচ্ছি। হ্যালো হ্যালো। হ্যালো, নমস্কার। জি জি বলুন। আমি ধ্রুবদিতা বড়ুয়া। আমি কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের একজন সদস্য। আচ্ছা, আমি উকিয়া নলবনিয়া থেকে বলছি। জি। আমার একটি প্রশ্ন হলো, হ্যাঁ আমরা দৈনন্দিন কাজে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে থাকি। জি এই ব্যবহৃত জিনিস থেকে অনেক ধরনের বর্জ্য বের হয়। জি। এই বর্জ্য আমরা কোথায় স্থাপন করতে পারি? আচ্ছা, মানে কোথায় ফেলতে পারি? জি, ধন্যবাদ প্রিয় শ্রোতা। জি জি, কোথায় ফেলবে এই বর্জ্য? ইউনিয়ন পর্যায়ে যেহেতু বর্জ্য ব্যবস্থাপনার ইয়ে নেই এবং তেমন কোনো সেকশন নেই, জি ইউনিয়ন পর্যায়ে যখন শহরে পরিণত হয় তখনই জি। তো কনজারভেন্সি সেকশন যেটা আছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টা আচ্ছা, চলে আচ্ছা। আসে। ইউনিয়ন পর্যায়ে ময়লা আবর্জনা রাস্তাঘাটে কম থাকে, আচ্ছা আচ্ছা, পৌর এলাকায় বেশি থাকে, কারণ ইউনিয়ন পর্যায়ে যেহেতু বর্জ্য ব্যবস্থাপনার আলাদা কোনো সেকশন নাই, আচ্ছা। সেজন্য নিজেদের উদ্যোগে জি। বাসাবাড়ির ময়লা বাসাবাড়ি হজম করে ফেলে, হজম করে ফেলে। বাড়ির কোনো আঙ্গিনায় ফুতে ফেলে, বাজার করার পরে যে অবশিষ্টাংশগুলি বের হয় হ্যাঁ। সেগুলি একটা গর্ত করে, পচনশীলগুলি গর্ত হ্যাঁ, করে জি। ফুতে ফেলে, জি। অপচনশীলগুলি প্লাস্টিকগুলি জমা করে পরবর্তীতে বাঙালির দোকানের ব্যবসায়ীরা এসে নিয়ে যায়, আচ্ছা আচ্ছা, বিক্রি করে ফেলে। জি। ইউনিয়ন পর্যায়ের বর্জ্য ব্যবস্থাপনার নিজেদের মাথায় আছে বিদায় রাস্তাঘাটে ময়লা থাকে না, কিন্তু জি পৌরসভা আছে বিদায় আমাদের রাস্তাঘাটে ময়লা থাকে। জি। আপনার কাছে আবার আসছে, আমাদের একজন শ্রোতা আছেন। হ্যালো আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্নটি করুন। আমি কৈশোর অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের একজন সদস্য। আচ্ছা। আমার প্রশ্নটা হলো, হ্যাঁ পরিবেশকে দূষণমুক্ত রাখতে কি করা প্রয়োজন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি, পরিবেশ দূষণ মুক্ত রাখতে কি করা প্রয়োজন? পরিবেশ দূষণমুক্ত রাখতে আমরা করব, ড্রেনার ডাস্টবিনের মধ্যে তফাৎটাকে বুঝে নেব। আচ্ছা আচ্ছা ময়লা ফেলবো ডাস্টবিনে, ড্রেনে যাবে পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যখন আমরা ময়লা ড্রেনে ফেলবো তখন পানির চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ পানির ধর্ম হচ্ছে চলা, চলার পথে যদি বাধা সৃষ্টি হয় সেটা রাস্তায় উঠে আসবে, তখনই কিন্তু জলাবদ্ধতার জলাবদ্ধতার সৃষ্টি এবং হবে। তাতে আবার এই যে ডেঙ্গু, চিকনগুনিয়া বলি বিভিন্ন মশার উৎপাদন হয়, সেগুলো বিভিন্ন নিয়ে ধরনের সমস্যা হয়। জি রোগ হয়। সেটা কিন্তু দর্শকের প্রশ্নের সাথে একটু জি। মিল না থাকতেও পারে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ। পরিবেশ নিয়ে প্রশ্ন পরিবেশ, করছে। হ্যাঁ, হ্যাঁ। ময়লা আবর্জনা যত্রতত্র ফেললে নির্দিষ্ট একটা স্থান পৌরসভা কর্তৃক নির্ধারণ করে দেয়া আছে। জি, ডাস্টবিন। ইউনিয়ন পর্যায়ে নিজস্ব ব্যবস্থাপনায় হয়ে যাচ্ছে, জি সেখানে না ফেলে আমরা, আপনি দেখবেন যে ডাস্টবিনটা ফেলে দিচ্ছে, হ্যাঁ। ডাস্টবিনের বাইরে ময়লাগুলি ময়লা ফেলে, হ্যাঁ। বাচ্চারা স্কুলে যাচ্ছে পাশ দিয়ে, সেখানে আচ্ছা। তো অবশ্যই সমস্যা, আমাদের সমস্যাগুলি আমরা সৃষ্টি করতেছি। জি, আমরা একটু সচেতন হলে, অ্যাওয়ারনেস বিল্ড আপ করাটা হচ্ছে আমাদের দায়িত্ব, জি, পরিবেশ জি। ঠিক হয়ে যাবে। জি, আমরা আবার আপনার সাথে আসছি, আমাদের একজন শ্রোতা রয়েছেন। হ্যালো আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। জি, আমি থেকে তানহা বলছি। আচ্ছা আচ্ছা প্রশ্নটি হলো, বাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় কিশোর কিশোরীর করণীয়টি কি? আচ্ছা আচ্ছা, কিশোর কিশোরীর করণীয় কি, তাই তো? জি জি জি, ধন্যবাদ প্রিয় শ্রোতা, সাথেই থাকুন। জি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ওই জায়গায় আচ্ছা আচ্ছা, বাসাবাড়ি বর্জ্য ব্যবস্থাপনার জি। কিশোর কিশোরী কি কাজের মেয়ে। কাজের মেয়ে, কিশোর কিশোরীর সাথে আমি আরেকটা পয়েন্ট যোগ করব, কাজের আচ্ছা, মেয়ে। জি আমাদের বাসাবাড়ি থেকে যে ময়লাগুলি বের হয়, জি বাজার করে এনে বাজার করার পরে যেগুলি কাজে লাগলো সেগুলি রান্না করে ফেললাম, জি, ব্যবহার করে ফেললাম। যেগুলি ব্যবহার হচ্ছে না সেখানে পচনশীল অপচনশীল বিভিন্ন ধরনের আছে, ময়লা হ্যাঁ, থাকে, 3 ধরনের ময়লা। এক পলিথিনে বদ্ধ করে রেখে দেই। জি
বাসা বাড়িতে মনে করেন পুরুষ সদস্য নেই, আচ্ছা কাজের একটা মেয়ে আছে, কাজের মেয়েকে বলল এই ময়লার পলিথিনটা ডাস্টবিনে দিয়ে আসো, বাসা বাড়ি থেকে একটু দূরে হতে পারে, হ্যাঁ সে এক রুম থেকে আরেক রুমে গিয়ে জানালার মাধ্যমে সেগুলো ড্রেনে সরাসরি ফেলে দেয়, আচ্ছা অথবা ডাস্টবিন পর্যন্ত না গিয়ে সেই ময়লার পলিথিনটা রাস্তায় ছুটে দেয়, হ্যাঁ হ্যাঁ ফেটে দেয় কুকুরের খাই, গরুয়ের খাই, রাস্তায় ছিটে ফেলে। পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের ময়লার দ্বারা আমাদের শরীরে রোগ সৃষ্টি হচ্ছে, এগুলি আমাদের দ্বারা সৃষ্টি। জি জি বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে যারা ময়লা ফেলবে বা আপনার বাসার ময়লাগুলি যে ডাস্টবিনে রাখবে সেটা আপনার একটু নজর দিতে হবে। আপনার কিশোরীর মাথায় যদি আমি বিশেষ করে স্কুল পর্যায়ে, প্রাইমারি স্কুল, হাই স্কুল পর্যায়ের শিক্ষকদের অনুরোধ করব, যদি শুনে থাকেন, বর্তমানে তো আমরা অ্যান্ড্রয়েড সাইডের বাইরে আছি, জি FM-এ জি, আমাদের- আমি আসার সময় দেখতেছি অনেকেই শুনতেছে FM, কিন্তু এখন একটু সময় দিতে হবে, কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ওয়াইফাই চালু হলেও সেটা কাজ করে না, মোবাইল ডাটা চালু হলেও সেটা কাজ করে না, কিন্তু FM তো কাজ করে। আমি অনেকে জি। শুনছি FM কাজ। এই সুযোগে, এই গুরুত্বপূর্ণ সময় আমি বলবো, যদি কোনো স্কুলের শিক্ষকরা আমার কথা শুনে থাকেন, প্রত্যেক ক্লাস শুরু হওয়ার আগে যদি শুধু 2টা মিনিট আপনার ক্লাসরুমের ছাত্রদেরকে যদি ময়লা যত্রতত্র না ফেলার জন্য, ময়লা থেকে যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় সে ব্যাপারে ড্রেনে ময়লা না ফেলার জন্য জি একটু স্কিপ দিয়ে যাতে ক্লাসটা শুরু হয়, তখন কিশোরীর মাথায় যদি ঢুকে যায় তখন আর কষ্ট নেই, তাদের থেকে যে প্রজন্ম আসবে সবগুলো সচেতন হবে, এবং তারাও অন্যদেরকেও আবার সচেতন করতে পারবে। জি তাদের ভূমিকা অপরিসীম। জি জি আমাদের একজন শ্রোতা বন্ধু আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কৈশোর অগ্রদূত বেতার শ্রোতা ক্লাবের সদস্য সাফিন বলছি। জি আমার প্রশ্নটি হলো, হ্যাঁ। বাড়ির বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য বা কম্পোস্টযোগ্য বর্জ্যের আলাদা সংগ্রহ কিভাবে কার্যকরভাবে করা যেতে পারে এবং এর সুবিধাগুলো কি কি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে রিসাইকেল করা বা এই যে বর্জ্যকে পুনরায় আবার রূপান্তর করা, সেটি কিভাবে করা যেতে পারে? না, দর্শক যদি ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকে, সেখানে রিসাইক্লিং, রিডিউস জি জি এগুলির ব্যবস্থাপনা যদি না থাকে, জি তাহলে একটা কাজ করতে পারেন, ম্যানুয়ালি পর্যায়ে। স্বাভাবিক আমার বাসা হচ্ছে মাতার বাড়ির মহেশখালী, আচ্ছা আমি গ্রামে বড় হয়েছি গ্রামে, সেখানে আমাদের মা বাবারা করতে দেখছি, প্লাস্টিকের বোতলগুলি বিক্রি করে দেয়, আচ্ছা 10 টাকা, 20 টাকা, 30 টাকা পেত, 1 মাস পর হোক, 1 সপ্তাহ পর হোক, কিন্তু অপচনশীল ময়লাগুলি জি যদি আপনি ফুতে ফেলে নষ্ট করতে না চান, হ্যাঁ, হ্যাঁ। যদি জমা রাখেন, সেগুলি আপনি সার হিসেবে ইউজ করতে পারবেন হ্যাঁ, হ্যাঁ। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর। হ্যাঁ করা যায়। আচ্ছা আচ্ছা, যেমন ধরেন এই যে যেগুলো শাকসবজির খোসা থাকে, হ্যাঁ, বিভিন্ন শাকসবজির খোসা থাকে, ফলমূল পচনশীল ময়লা বলতে ময়লাগুলো, হ্যাঁ। আপনি যদি 2 সপ্তাহ জমা রাখেন, সেগুলি আপনি গাছের গোড়ায় জি, দেন, কাজ করবে, হ্যাঁ, বাগানে দেন, সেখানে কাজ করবে, আচ্ছা আচ্ছা সার হিসেবে ইউজ করা যাবে। ইউজ করা যায়। তবে এই জন্য বোধহয় সবচেয়ে বড় প্রয়োজন হলো আমাদের একটু সচেতন থাকা। সচেতন থাকা। জি, আমরা যদি মনে করি যে ময়লা তো ময়লা ফেলেই দিলাম, ওরাই নিয়ে যাবে, তাহলে তো এটা আসলে আর হবে না। না। জি এখন ময়লা সম্পদে পরিণত করতে জি হবে। জি 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 এবার আমরা একটু আপনার কাছ থেকে শ্রোতা বন্ধুদের জন্য পরামর্শ চাইবো যে এই বর্জ্য ব্যবস্থাপনা, অর্থাৎ বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় কক্সবাজার পৌরসভার একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আপনি কি আহ্বান জানাবেন? জি জি, ধন্যবাদ। ইউনিয়ন পর্যায়ের কথা লেখা আছে, মূলত ইউনিয়ন পর্যায়ে তো নিজস্ব ব্যবস্থাপনায় বর্জ্য পচনশীলগুলি ব্যবস্থাপনা হয়ে যাচ্ছে, পুঁতে ফেলতেছে, অপচনশীলগুলি তারা বাঙালির দোকানে অথবা ইয়াতে বিক্রেতাকে বিক্রি করে ফেলতেছে। কিন্তু পৌরসভা পর্যায়ে, যেহেতু আমি পৌরসভায় চাকরি করি, এখানে আসি, পৌরসভা পর্যায়ে আমরা যে পেশ করতেছি, সেখানে আমরা পৌরসভা নির্ভর হয়ে গেছি। আচ্ছা আমাদের ময়লাগুলি বের হবে, বাসা বাড়ি থেকে যে ময়লাগুলি বের হবে, সেই ময়লাগুলি আমি পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এসে নিয়ে যাবে। সেই মানুষে আমরা কেউ ডাস্টবিনের বাইরে ফেলে রাখতেছি, কেউ পলিথিনে রাখতেছি, এগুলি হচ্ছে সচেতনতার অভাব। জি জি আর ময়লাগুলি রাস্তা না ফেলে আমি পরামর্শ দেব, ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়ের মধ্যে ময়লা ফেললে জি আমাদের পরিচ্ছন্ন কর্মীরা নির্দিষ্ট সময়ের মধ্যে ময়লা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন শ্রোতা বন্ধু যুক্ত রয়েছেন, আমরা তাকে একটু যুক্ত করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।
আমি কথা বলছি মেহেদী হাসান মামুন, আচ্ছা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম থেকে। জি জি বলুন। আজকে আমি কক্সবাজার বেতার অনেক দিন যাবতই শুনি। জি তো আজকে এত সুন্দর একটা বিষয় নির্ধারণের জন্য প্রথমেই কক্সবাজার আহ, আহ, বেতারকে আমি ধন্যবাদ জানাই। জি আপনাকেও ধন্যবাদ। জি তারপর আমি সম্মানিত অতিথি মহোদয়কেও ধন্যবাদ জানাই। জি এরপর আমার প্রশ্ন হচ্ছে, পৌরসভা কর্তৃক বর্জ্য ব্যবস্থাপনার কোনো নির্দিষ্ট নীতিমালা আছে কিনা, কিংবা শাস্তির বিধান আছে কিনা, থাকলে সেগুলো কি কি? আচ্ছা আচ্ছা। সম্মানিত অতিথি মহোদয়ের কাছে প্রশ্ন। জি 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 আপনি আমাদের সাথে যুক্ত ধন্যবাদ। থাকুন। জি ধন্যবাদ। জি এই যে কোনো নীতিমালা আছে কিনা এবং কোনো শাস্তির বিধান আছে কিনা এই বর্জ্য ব্যবস্থাপনার যদি আইন অমান্য করে তাহলে? জি অবশ্যই, আইন অমান্য করলে আমাদের পরিবেশ সংরক্ষণ আইনে 2002 সালে একটা আইন আছে। আচ্ছা 2002 সালে করা আইনটা পরিবেশ সংরক্ষণ আইনে আইনের প্রয়োগ নেই। পৌরসভা বলতে সেটা পাবলিক প্রতিনিধির অফিস। জি আমাদের পৌরসভাতে প্রধান নির্বাহী হিসেবে যিনি দায়িত্বে আছেন তিনি হচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আচ্ছা আমাদের জরিমানা করার বিধান আছে যত্রতত্র ময়লা ফেললে। জি বিভিন্ন পন্থায়, ম্যানুয়ালি এবং ডিজিটাল বিভিন্ন পন্থায় আমরা শাস্তি দিতে পারি আচ্ছা। যদি নির্দেশ অমান্য করে। আর এর নীতিমালাও তো আছে তাই না? নীতিমালাও আছে, অবশ্যই আইন আছে, সেটা আচ্ছা, আইন আচ্ছা। করা আছে ডাইরেক্ট আচ্ছা আচ্ছা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। জি জি আচ্ছা জি আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা শুনলাম, আমাদের যিনি বিশেষজ্ঞ অতিথি ছিলেন তার সাথে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম। প্রিয় শ্রোতা, এবার আসছি আমাদের কুইজের পর্বে। যারা কুইজে অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। এখন জানিয়ে দিচ্ছি, গত পর্বেই স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয় এমন কোন কোন পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানো যায় এই বিষয়ে আমাদের কুইজ ছিল। আর কুইজে অংশ নিয়ে যিনি বিজয়ী হয়েছেন তিনি হলেন নাসরিন, কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব, পেকুয়া, কক্সবাজার। আমি আবার জানিয়ে দিচ্ছি, গত পর্বে আমাদের কুইজে বিজয়ী বন্ধু হল নাসরিন, কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব, পেকুয়া, কক্সবাজার। বিজয়ী বন্ধু নাসরিন, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, এখন আজকের পর্ব বাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় এই নিয়ে রয়েছে একটি কুইজ। কুইজটি হল, বাড়ির আবর্জনা বা বর্জ্য থেকে পরিবেশ দূষণ কমাতে কিশোর কিশোরীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারে। আরও একবার জানিয়ে দিচ্ছি, বাড়ির আবর্জনা বা বর্জ্য থেকে পরিবেশ দূষণ কমাতে কিশোর কিশোরীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারে। কুইজের উত্তর লাইভ অনুষ্ঠান চলাকালীন পাঠাতে SMS করুন 01812771333 এই নাম্বারে। এছাড়া বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক এবং ইউটিউব পেজেও এই কুইজের সঠিক উত্তর মতামত কমেন্টস আকারে পাঠাতে পারবেন। উত্তর পাঠানোর সময় অবশ্যই আপনার নাম, ফোন নাম্বার এবং ঠিকানা সহ পাঠাবেন। কুইজ বিজয়ীর জন্য রয়েছে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। প্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। যারা অনুষ্ঠান শুনেছেন, আমাদের সাথে যুক্ত ছিলেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমাদের পরের পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নিয়ে আমাদের জানার আছে অনেক কিছু অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।